আমার বন্ধুর বাড়িতে ফুলের বাগিচায় ভ্রমরা গুনগুন করে। আমার বন্ধুর বাড়িতে ফুলের বাগিচায় ভ্রমরা গুনগুন করে। আমি সে ফুল তুলিয়া মালাটি গাঁথিলাম, ওগো পরাইব পরাইব আমি পরাইব শ্যাম বন্ধুর গলে না গো। তিলকে দাঁড়াও তোমায় দেখি, তিলকে দাঁড়াও তোমায় দেখি না গো। তিলকে দাঁড়াও তোমায় দেখি। নমস্কার, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পাভেল। আমার সাথে বসে আছে আমার দুই সহকর্মী, রেডিও ভেনামের সহযোদ্ধা। আমার বাদিকে আছে দীপ, ডানদিকে সৌভি। হ্যাঁ, তো আজকে আমরা বাঙালিয়ানার যে সেগমেন্টটা নিয়ে এসেছি সেটা হলো কথায় কথায় গান আর গানের কথা নিয়ে। আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে, আপনারা দেখেছেন বাঙালিয়ানাকে আমরা যেভাবে চাইছি যে বাংলার বুকে বাংলার কৃষ্টি সংস্কৃতি শিল্প সঙ্গীত সেটাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে, সেই পুরনো কিছু জিনিস আমরা আবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই আমি আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা অগ্রিম মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সঙ্গীত। একদম। এবার বাংলার সঙ্গীতের একটা বড় বিষয় হচ্ছে, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন কবির সুমন, আমি হেমন্ত মুখোপাধ্যায় বা এই জনারটায় যাচ্ছেন বা এই এরাটায় যাচ্ছেন যখন আমরা দেখিনি, ওগুলো আমরা শুনেছি। তো আমরা কবির সুমন, নচিকেতা, শিলাজিৎ, পরবর্তী সময়ে যখন ব্যান্ড কালচার আসে, মহিনের ঘোড়াগুলি, লক্ষ্মী ছাড়া, চন্দ্রবিন্দু, ভূমি, ক্যাকটাস এবং তার পথিকৃত অনেক অনেক নাম। এই যে একটা রিচ কালচার, এত অভিজাত একটা বাংলা সংস্কৃতিতে সঙ্গীত একটা অভিজাত কালচার। কারণ এখন অলমোস্ট প্রত্যেকটা রিয়েলিটি শোতে বাংলা থেকে কন্টেস্টেন্ট বা প্রতিযোগী নেই, এটা বলা যায় না। তো সেদিক থেকে দেখতে গেলে বাংলার একটা সব থেকে বড় মাটির যে গন্ধ সেটা হচ্ছে লোকসঙ্গীত। প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জোনের একটা তো তার নিজস্ব ভাষা আছে। তো সেই ভাষাটা নিয়েই আজকে একটু আড্ডা মারা যায়। তো দীপ, সৌভিক, তোদের এটাই বলবো যে তোরা কিভাবে, এই যে যখন আমরা যখন লোকসঙ্গীতগুলো শুনি এখন তো খুব কম, কারণ তার একটা বিবর্তন এসছে, তো সেইটাকে তোরা কিভাবে দেখিস? আর সেটার ভালো খারাপটা আমি বলবো না, বাট সেটাকে অ্যাডপশন, নিজের মধ্যে আত্মস্থ করার যে জায়গাটা, সেটা তোরা কিভাবে ইন্সপায়ার্ড হোস? ইন্সপায়ার্ড প্রথমত আমি বলি, তো লোকসঙ্গীত, এই যে তুমি বললে যে লোকসঙ্গীত অ্যাকচুয়ালি মানে আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করেছে যে কোনো দিক থেকে। কারণ মানে যদি আমি ছোট্টবেলার কথা বলি, মানে গান শোনার যে এই বিষয়টা, এটা কিন্তু আমাদের বাবার থেকে আসে। হ্যাঁ, একদম, বাবা গান চালাতো, ওটাই আমরা শুনে শুনে বড় হতাম। প্রথমে কি ইরিটেশন লাগতো ওই গানগুলো শুনতে, কেন নতুন গান চালাচ্ছে না, কেন কি বিরক্তিকর বিষয়। তারপরে যখন বুঝলাম গানের বিষয়টা, মানে শুধু শুনতাম না, বুঝতে পারতাম। যখন বুঝতে শুরু করলাম তখন দেখলাম ওগুলোই আবার ভালো লাগছে আমার। নতুন এখন আর ভালো লাগছে না কিছু, পুরোনোগুলোই ভালো লাগছে। এটা কি মানে এটা হয়তো বয়সের সাথে সাথে কথাগুলো রিলেট করছে বা নিজের জীবনের সাথে কতটা প্রাসঙ্গিক সেটা। তো সৌভিক, আমার লোকগীতি ভালো লাগার পেছনে কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে লোকগীতির সুরটা না খুব কঠিন নয়, একদম সহজ সুর। মানে কেন বলছি, মানে আমি যে কোনো লোকগীতির সুর একটা গান না জানা মানুষও গুনগুন করতে পারবে, গান না শেখা মানুষ, মানে অনেকটা বেশি সর্বসাধারণের জন্য প্রথম। দ্বিতীয়ত হচ্ছে অনেক সহজ ভাষায় অনেক কঠিন গুঁড়ো কথা বলা আছে একদম যে কোনো লোকগীতিতে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় ভুল চলে, যে মানে আমরা অনেকভাবে ভুল পথে চালিত হয়েছি। এই জায়গা থেকে ছোটবেলা থেকে জেনেছি যে ফোক সং বা লোকগীতি আর ওয়েস্টার্ন সং বা আলাদা, একদমই না। এটা বাংলার ফোক,
কোনোটা ইউরোপের ফোক, কোনোটা অস্ট্রেলিয়ার ফোক, কোনোটা সাইবেরিয়ার ফোক, কোনোটা অ্যাজারবাইজানের ফোক। সবকটাই তার তার নিজের অঞ্চলের ফোক সং, তার তার নিজের অঞ্চলের লোকগীত। আমাদের কাছে আমরা সেই বৈদেশিক বা পাশ্চাত্য সংস্কৃতিটাকে নিজেদের গানের সঙ্গে মার্জার করেছি। এখানে আমি একটা কথা বলবো, মানে শুনে মনে পড়লো আর কি, আমি একদিন একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে একটা বাউলের ইন্টারভিউ, অনেক পুরনো, তুমি চেনো। তার ইন্টারভিউতে সে বলছে যে বাউল যে হয় সে শুধু এই ধরনের গান শুনে তা নয়, সে বব ডিলান শুনেছে, সে বব মার্লে শুনেছে, সে এলভিস প্রেসলি শুনেছে, সে কার্ট কোবেন শুনেছে। তো মানে আমি তো অবাক শুনে যে না, বাউলেও এই কালচারটা আছে যে বাইরের এবং শোনা। পাশ্চাত্য সঙ্গীত কতটা পরিমাণে এসছে সেটা মানে একটা জিনিস শুনলে বোঝা যাবে, সেটা হচ্ছে বিখ্যাত বব ডিলানের গান আছে, How many roads must a man walk down before we call him a man? How many men pretend to turn his head that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. এখান থেকে আবার কবি সুমন লিখেছেন, কত হাজার বারের পর আকাশ দেখা যাবে, কতটা গান পাতলে পরে কান্না শোনা যাবে, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে পানির জলে ভেসে। এই গানগুলো কোথাও দাঁড়িয়ে না, মানে বিষয়টা হচ্ছে ওই যেটা তুমিও জানো পামেলদা, বা আমিও শুনেছি, বা দীপও শুনেছে, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় যে লোকগীতি বা যে এটা তো মাটির, মাটির বোধহয় কোনো ধর্ম নেই, কোনো বর্ডার নেই, কোনো সীমানাই নেই। তো আমার মনে হয় বোধহয় এইটা না প্রত্যেকটা মানে শ্রেণী, যেটা আমরা শ্রেণী বলি, যে শ্রমিক শ্রেণী বা যারা ফার্মার্স, তাদের সেই জীবন যন্ত্রণা, তাদের লাইফস্টাইল, এইটা নিয়ে মানে তারা ওই গুনগুনা, তো ওটা বোধহয় তারা নিজেরাও ভাবেন কখনো গানের ফরমেশনে আসবে বা কিছু আসবে। কারণ আমি এটা খুব ফলো করি, আমি যদিও অতটা কালচার করি নেইনি, যখন কোনো ওই দেখবি কোনো কনস্ট্রাকশন এরিয়াতে যখন এই সাবমার্সিবল পাম্পের জন্য যখন গর্ত করা হয়, ওর একটা নিজস্ব ভাষায় মানে ছন্দে নদীতেও দেখি ভাটার গান, নৌচালনা, এইটা একটা অদ্ভুত। যদি ভাটিয়ালি তোদের মধ্যে কোনো একটা পারবি কি, মানে একটা চেষ্টা করে দেখ না, মানে আড্ডাই তো হচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। কে যাসে রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধরে কয়ো নায়ক নিতে বইয়া তোরা, কে যাস কে যাস। এই যে গানের যে সুরটা, কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধরে কয়ো নায়ক নিতে বইয়া তোরা, কে যাস কে যাস। এবং খুব অদ্ভুত ভাবে দেখো, সুরের ধরনটা আলাদা রেখে খালি প্যাটার্নটা সেম আছে। আমার বন্ধু রাইত গানা বাড়ির মধ্যে আনা বোনা, আমার বন্ধু রাইত গানা বাড়ির মধ্যে আনা বোনা, খাটে কিনা খাটে ও খাটে রে বতরে তীরতে বতরে তীরতে ফুল ফুটে। নানান ধরনের গান হবে। আমি মানে শুধু ভাটিয়ালি বলে নয়, মানে বাংলা তুমি যেটা বলছো, দেখবে একটা জিনিস খেয়াল করে, মানে বাংলা গানের চর্চা যদি বলি, এখন আমরা গিটার বা উকুলেলেতে করছি, এক সময় এই লোকগীতিটাই এমন কিছু ইনস্ট্রুমেন্টের কথা, যার বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বর্তমানে রয়েছে, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বর্তমানে লুপ্ত। একটা সামনেই রয়েছে খমক। খমক ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে বা ডুবকি বাজিয়ে এখন কিন্তু কম লোকশিল্পী লোকগান গায়, কিন্তু তাই বলে আমি কোনো সময় বলবো না যে গিটার উকুলেলের সঙ্গে লোকগীতি গাইছে এটা ভুল, না একদমই এটা খারাপ। এটা অ্যাডপ্ট করছে, এটা আমার পক্ষে ভালো, ঠিক। কারণ প্রোগ্রেসিভ ভাবে আমরা গানটাকে ভাঙছি বা গানটাকে করছি, বা আজকে মানে অনেকেই হয়তো আমার অপোজিট কথা বলি বা কিছু,
রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রসঙ্গীত, অনেকেই বলে, কথায় আছে যে রবীন্দ্রসঙ্গীত ভাই স্বরলিপির বাইরে বেরোনো যাবে না, বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছেলে খেলা করো না। রবীন্দ্রনাথ ইজ টু মাচ প্রোগ্রেসিভ অ্যান্ড মডার্ন, সে নিজেকে সবচেয়ে বেশি হ্যাঁ, মানে আমি ওটাই বলতে এসেছি যে বিষয়টা হচ্ছে যে সঙ্গীত বা শিল্প, যে কোনো শিল্পের তো কোনো প্যারামিটার্স হয় না। একটা মানুষ সে বেশিও হতে পারে, তিনি জানেন না সুরের। আমি যেটাকে বিশ্বাস করি, আমি যদি আমার গলা শুনতে পছন্দ করি, আমার কানে যদি আমার এই কথাগুলো আমার বিশ্বাস হয়ে থাকে, তবে আমার মনে হয় গলা ছেড়ে গান করাই ভালো। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে সব রকম সঙ্গীত শুনুন, কিন্তু আমাদের বাংলার সঙ্গীতকে, আমাদের বাংলার লোকগীতিকে দয়া করে হারিয়ে যেতে দেবেন। একদম একদম একদম, মানে যেটা হচ্ছে এখন, হ্যাঁ খালি খারাপ লাগার জায়গা একটাই যে অনেক রকম প্রোগ্রেশন আসার ফলে বা অনেক রকম এক্সপেরিমেন্টাল করতে গিয়ে কোথাও গানটা আত্মিকতাটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, রসটা সেই ওইটাকে বজায় রাখতে, ওই জন্যই বলছি যে সেই রস বা রসবোধ ফিরিয়ে আনতে বাংলা গান শুনুন, সারা পৃথিবীর গান শুনুন, সাথে বাংলাকে বাঁচান। বাঙালির আবেগ, বাঙালির সৃষ্টি, বাঙালির শিল্প, বাংলার সঙ্গীত, এটা বাঁচানোর দায়িত্ব আপামর বাঙালির, আপামর ভারতবাসীর। আর আমরা যারা রেডিও বেনামের যারা বলতে পারি কর্মী, তারা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের সাথে জেগে উঠুন। আর আমরা তিনজন মিলেই বলি রেডিও বেনাম, জেগে উঠুন কলকাতা।